নিশ্চয়ই জেনেছেন মাননীয় বিচারপতি আমাদের মাঝে আজকে ছিলেন, তিনি প্রধান অতিথি আসনকৃত করেছিলেন এবং আমরা যার হাত দিয়ে এই 100 বছরের উদ্বোধনী পর্ব অর্থাৎ যারা হাতে ছোঁয়া পেয়ে আমরা ধন্য হয়েছি, তিনি আজকে আসবেন, আমাদের এখানেও আসবেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শহীদানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ভারত। এরকম ভারত, দিল্লি, বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে যারা এসছেন, মহারাজগণ, সন্ন্যাসীগণ, সাধুগণ, দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকে রামায়িত। আমরা একটু পরেই ধর্মসভা শুরু করব। আমাদের আজকে চন্দ্রকান্তানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ভারত। আজকের এই ধর্মসভার পরে পরে আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান। ওড়িশার নৃত্য আপনারা উপভোগ করবেন, কলকাতার শিল্পী এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন শিল্পী আমাদের মাঝে আছেন শ্রীমতী অস্মিতা গড়, তার কাছে আমরা একক সঙ্গীত উপহার পাবো। মূলত আজকের দিনটি আমাদের জন্য সত্যি খুবই আনন্দের দিন। আমরা খুবই আনন্দিত যে হাঁটি হাঁটি পা পা করে হলেও প্রথম অবস্থায় ভাড়া করে সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ভারত। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন রামকৃষ্ণ মিশন রংপুর। স্বাগত ভাষণ প্রদান করবেন পরম পূজ্য রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন, দিনাজপুর এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রীমৎ স্বামী মঠ ভারত। আমরা আরো একবার করতালি দিতে চাই জোরে সোরে। আমি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেবার জন্য। ঠিক হয়ে যাবে। আর বলবে তো বুঝতে পারবে না বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি অতিথিবৃন্দকে বরণ করে নেবার জন্য ফুলের তোড়া দিয়ে। আমাদের যে কথাটি বলতে বলতে থেমে গিয়েছিলেন, এই অনেকে দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। কষ্ট করে হলেও এবারে উত্তরীয় পড়িয়ে আরো একবার বরণ করে নিতে চাই আমাদের বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের শিক্ষার্থীরাই বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িতে। রেকর্ড দে আর তালি শেষ হতে হলে রেকর্ড দিবি। এবারে আমি এই পাশে আসার একটি কারণ রয়েছে, একটি বিশেষ কারণের জন্য আমি হাতের বাম পাশে এসেছি। আমি যে উক্তিটি একটু আগে বলি, খোদা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেরেছে ঈশ্বর। এই বিখ্যাত বাণীটি স্বামী বিবেকানন্দের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রেচ আমরা অঙ্কন করতে চাই। আমাদের শিল্পী রয়েছে, সেটি আঁকবে। তবে যেহেতু গুরু মহাজকে পেয়েছি, আমরা গুরু মহাজের হাতের আঁকতে চাই। আমি আজকের গুরু মহারাজকে অনুরোধ করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শহীদানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ভারত। গুরু মহারাজ হাত দিয়ে একটু স্পর্শ করে দেবেন, তারপরে আমাদের অঙ্কন শিল্পী সেটিকে তুলে ধরবার চেষ্টা করবেন। গৌতম সেন সৌরভ তারপরেই গুরু মহারাজের হাতের ছোঁয়ার পরে পরে সে তার তুলিতে অঙ্কন করবে বিখ্যাত বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। অসংখ্য ধন্যবাদ
মহারাজগণ হাতের ছোঁয়া দিয়েছেন। এবারে গৌতমের এটি অঙ্কন করতে অনেক সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ। শুধু ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে চাই। শুরু সবাইকে আমার প্রাণঢালা সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। এটা একটি বিরাট আমার জন্য একটা পাওয়া। এত বড় একটা লার্নেড গ্যাদারিংয়ে আমি হয়তো শুনে কিছু বলছে না উপহার দেব। আমি অত্যন্ত দেশকে ধন্য মনে করছি। ভয়েসটা একটু বাড়া যাবে। আমার নলেজ জানি এটা আমাদের স্বামীজির গাওয়া একটি গান, যিনি এই গানটি, তো আমি আপনাদের সবার অনুমতি নিয়ে শুরু করছি। বিদেশীর বেশে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকালে চলো নিজ দিকে চলো নিজ দিকে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে চলো নিজ বিষয় পঞ্চক আর ভূতগণ বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর কেউ নয় বিষয়
চলো নিজ নিকেতন। সত্য পথে মন করো আরোহণ, প্রেম আলো জ্বালে চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আহ্বান, প্রেম আলো জ্বালে চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধাম। সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধাম। গোপনে অতি যতনে চলো নিজ নিকেতনে। লোভমোহাদি পথে দস্যুগণ, পথিকের কলে সর্বসমর্থন। মোহাদি পথে দস্যুগণ, পরম যতনে রাখুরে প্রহরী। পরম যতনে রাখুরে প্রহরী। সমদম দুই জনে, সমদম দুই জনে, সমদম দুই জনে। চলো নিজ নিকেতনে। সংসারে বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। চলো নিজ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের শিল্পীকে আমরা সম্মানিত করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট পূর্ণানন্দজি মহারাজ স্মারক তুলে দিচ্ছেন বিশ্ব বিবেক, বিশ্ব মানবতাবাদের প্রবক্তা অর্থাৎ বিবেকানন্দের একটি প্রতীকাকে উপহার দেওয়া হলো, সেই সাথে ফুল এবং উত্তরীয় করে দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ। আনন্দজি মহারাজকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের শিক্ষার্থীদেরকে। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে দর্শক সারিতে আসীন আছেন সম্মানিত সাধারণ সম্পাদক সাধনার মহাশয় আশ্রম নারায়ণগঞ্জ থেকে এসেছেন
তারাপদ আচার্য মহাশয়কে মঞ্চে একবার বিনীত অনুরোধ করছি। সম্মানিত অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय। আজকে এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ, তার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী বধূসারানন্দজি মহারাজ, তাকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই। উপস্থিত আছেন সুবর্ণানন্দজি মহারাজ, তার চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত আছেন বিশ্বেশ্বরাত্মানন্দজি মহারাজ, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আছেন চন্দ্রকান্তানন্দ মহারাজ, তাকে নমস্কার। আর উপস্থিত আছেন তারাপদ আচার্য মহোদয়, তাকে শ্রদ্ধা নমস্কার। মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিচারপতি সৌমেন্দ্র সরকার মহোদয়, তাকে আমার শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন মহারাজগণ, আমাদের বাংলাদেশের বিভিন্ন সেন্টার থেকে অধ্যক্ষ মহারাজরা এসেছেন, তাদের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। অন্যান্য ব্রহ্মচারী ও কনিষ্ঠদের আমার শুভেচ্ছা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আছেন তাদের অকুণ্ঠ ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আমরা রামকৃষ্ণ মিশন দিনাজপুরের শতবর্ষ পূর্তি উপলক্ষে উপস্থিত হয়েছি। আজকে 100 বছর ধরে এই দিনাজপুর আশ্রম মানুষের সেবায় নিয়োজিত আছে। যে সেবাটি শুরু করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি এবং স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এই দিনাজপুরের লোকে, তারও আগে বলতে পারি শুরু করেছিলেন হয়তো রানী রাসমণি অন্যভাবে। কিরকম আপনারা জানি সবাই, দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। সেই মন্দির পরিচালনার জন্য সাধু, ভক্ত, দরিদ্র, দুঃখী যারা আসবেন তাদের তালুক কিনেছিলেন এবং সেই দুটি তালুক থেকে যা অর্থ আসত সেই অর্থ দক্ষিণেশ্বরের মন্দিরে যেত। এইভাবেও কিন্তু সেবা হয়েছে এইখানে। তো এই পরম্পরাটি এখনো পর্যন্ত আছে। দিনাজপুর
সেই ধারাটি বয়ে নিয়ে যাচ্ছে বলেই আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে একত্রিত হয়েছি। হ্যাঁ, ঝড় ঝাপটা অনেক গেছে, কিন্তু ঝড় ঝাপটা খেতে খেতে এর কাণ্ডটা এমন মজবুত হয়ে গেছে, তার ফলে দেখা যাচ্ছে চারিদিকে তার সৌরভ বিস্তার করেছে। বিভিন্ন জায়গায় আমাদেরকে কেন্দ্র করে যে সেন্টারগুলো চলে, 40টা এরকম সেন্টার আছে যেগুলোকে ভাব প্রচার বলতে পারি, সেগুলো পরিচালিত হয় দিনাজপুর থেকে। প্রত্যেকটা জায়গাতেই তারা তাদের মতো কাজ করে। এখানকার একটা বৈশিষ্ট্য হলো তারা চেষ্টা করে সবাই যে আমাদের সাথে দিনাজপুরকে কেন্দ্র করে তারা তাদের কাজগুলো করতে। তো এইরকম ধারাটি কিন্তু চলে আসছে, আর আমরাও ভবিষ্যতেও যাতে এই ধারাটি বয়ে নিয়ে যেতে পারি, ঠাকুরের ইচ্ছায় চলতে পারে, সেই রকম ভাবনা নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটিকে একটু বড় আকারে করার চেষ্টা করেছি। হয়তো আমাদের সামর্থ্য কম আছে, দিনাজপুর আশ্রমের সামর্থ্য কম আছে, কিন্তু ভক্তদের হৃদয়ের সামর্থ্য তো কম নেই। তারাই এগিয়ে এসেছেন, তারা নিজেরাই অর্থ সংগ্রহ করেছেন, তারা নিজেরা দাঁড়ে দাঁড়ে গেছেন, গিয়ে আমাদের যে কমিটি করা হয়েছে এই উপলক্ষে, শতবর্ষ পূর্তি উপলক্ষে, সেই কমিটির সম্পূর্ণ ক্রেডিট তারাই উদ্যোগ নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই অনুষ্ঠানটি ভালোভাবে করার জন্য তারা গেছে, অর্থ সংগ্রহ করেছেন, আপনারা তারা সাহায্য করেছেন। আরও একটা বিউটি হলো দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এসে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে করার জন্য আপনারা যোগ দিয়েছেন। এটিও একটি বড় প্রাপ্তি দিনাজপুর আশ্রমের জন্য। এই ধারাটি যাতে বয়ে নিয়ে চলে, ঠিক থাকে, ঠাকুরমা শান্তির কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, স্বাগত ভাষণ শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিবেকানন্দজি মহারাজকে চমৎকার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের দর্শক সাহিত্যে হাসিল আছেন শ্রীমৎ স্বামী একনাথানন্দ মহারাজ, সম্মানিত অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জ। মঞ্চে একবার জন্য বিনীত অনুরোধ করছি। প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব তারাপদ আচার্য, সম্মানিত সাধারণ সম্পাদক সাধুনাথ মহাশয় আশ্রম নারায়ণগঞ্জ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণে নমঃ। আজকে দিনাজপুরের ১৭তম বার্ষিকী। শ্রদ্ধেয় দিনাজপুরের অধ্যক্ষ মহারাজ বললেন যে ভক্তরা এই সব কাজ করছে। আসলে সত্যি, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, কারণ ইটস মাই ওন রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। নারায়ণগঞ্জ মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ বলছে আমরা যাব, ঠিক আছে যাব। সাথে আমার ওয়াইফ বলছে আমি যাব, কালকে আসছে। এখানে এসে যা দেখলাম হৃদয় ভরে যায়। আজকের দুটি সেশন শেষ। আজকের এই সেশনে ঠাকুর মা স্বামীজির জীবন দর্শনের উপর আলোচনা। আমাকে এখানে কথা বলতে বলা হয়েছে। আমি শ্রদ্ধেয় আজকের যে শ্রদ্ধেয় সভাপতি, তার অনুমতিক্রমে আমি না বসার উপরে 3টি কথা বলব। আজকের এই অনুষ্ঠানে আশীর্বাণী প্রদান করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। মহারাজ নারায়ণগঞ্জ অনেকবার গিয়েছেন, নাগবাড়িতে গিয়েছেন, অনেকবার তার সাথে দেখা হয়েছে। মনে হয় আমার একজন আপন। শ্রদ্ধেয় মহারাজকে আমি প্রণাম জানাচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বুধসারানন্দজি মহারাজকে আমি প্রণাম জানাচ্ছি, অন্যান্য মহারাজকে আমি প্রণাম জানাচ্ছি। ভক্তমণ্ডলী
নেতৃমণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের গৃহীপার্শ্ব নারায়ণগঞ্জের দেবগের এক আধ্যাত্মিক মহাপুরুষ সাধু নারায়ণ আশ্রমের পক্ষ থেকে আমি একটু কথা বলতে চাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পূর্ববঙ্গে লোকদের কোথাও তীর্থ করার প্রয়োজন নেই যেখানে সাধু নারায়ণ অবস্থান করছেন। বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আরেকটু বলেছিলেন, জোয়ার ভাটারও একটা বিকাল দেখা যায়, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন স্বামী ঠাকুর সাধু নাগমহেশের দেহে তার কোনো ভিন্নভাবে কোনো চিহ্ন দেখা যায় না। স্বামী বিবেকানন্দ আবার বলেছেন অনেক জুড়িয়ে, আমি পৃথিবীর বহু স্থান ঘুরিলাম কিন্তু সাধু নাগমহেশের ন্যায়, বহু স্থান ঘুরিলাম কিন্তু সাধু নাগমহেশের ন্যায় মহাপুরুষ কোথাও দেখিনি। 1899 জানুয়ারি ফেব্রুয়ারি বেলুর মঠে স্বামী বিবেকানন্দের সাথে সাধু নাগমহেশের সাথে দেখা হয়েছিল। উভয়কে প্রণাম করে বললেন, স্বামীজি নাগমহেশ আপনার বাড়িতে যাব। নাগমহেশ উত্তর বলছেন, কি বলেন স্বামীজি, আমার বাড়িতে যাবেন? আমার বাড়ি গেলে তো আপনার কাশি হয়ে যাবে। তাই হয়েছে। স্বামীজি সাধু নাগমহেশ দেওয়াতে করেন 1899। স্বামী বিবেকানন্দ 1901 সালে 20 মার্চ এই বাংলাদেশের নারায়ণগঞ্জ এসেছিলেন। সাধু নাগমহেশের বাড়িতে 25 মার্চ গিয়েছিলেন। গিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলেন। সাঁতার কেটে একটি পুকুর ছিল, পুকুরে সাঁতার কেটে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে বললেন, আমার জীবনের যে কয়েকদিন ঘুম হয়নি, শান্তির ঘুম এখানে হয়েছে, আজকে হয়েছে। সাধু নাগমহেশের স্ত্রী তাকে প্রসাদ দেওয়ার পর, তিনি গ্রহণ করার পর বিকালে তিনি ট্রেনে চলে যান ঢাকায়। এবং 27 মার্চ স্বামী বিবেকানন্দ লাঙ্গলবঙ্গে গিয়েছিলেন, স্নান করেছিলেন রাজঘাটে তার মা সহ। এবং স্বামী বিবেকানন্দ 30 তারিখ এবং 31 তারিখে বক্তৃতা দিয়েছিলেন আজকের যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পবন স্কুল। আমি যখন এখান দিয়ে যাই ঢাকা, যদি সদর আমাদের কোনো টাকা পয়সা নেই, কিন্তু অভাবও নেই। সবাই আপনার আশীর্বাদ করবেন, ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ধারণ করতে পারি হৃদয়ে, এই সমাজের এই জগতের কল্যাণের জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব তারাপদ আচার্য মহাশয়কে। এবারে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন যিনি নারায়ণগঞ্জ কুমিল্লা থেকে এসেছেন, আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন কুমিল্লা। অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য। ওম নিস্তাহকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আজকে বিশেষ দিন, রামকৃষ্ণ আশ্রম দিনাজপুর তরফ থেকে 100 পূর্তি উপলক্ষে যে আলোচনা পর্ব আয়োজন করা হয়েছে, আমরা সবাই আনন্দিত গর্বিত। এই জন্যে 100 বছর পূর্বে কী হয়েছিল তারই অনুধান আজ আমরা এখানে করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আশীর্বাদ প্রদান করবেন আমাদের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুবিধানন্দ মহারাজ। তাকে আমি জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম। এবং সভাপতি শ্রীমৎ স্বামী উদয়সানন্দ মহারাজ, সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন বেলুর, তাকে জানাই আমার উদ্দিষ্ট প্রণাম। বিশেষ অতিথি হিসেবে এখানে রয়েছেন শ্রীমৎ স্বামী সুপ্রানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন গোলপাড়, কলকাতা। এবং আমাদের মাঝে যারা আসছেন
ঢাকা থেকে বিচারপতি সমীরনাথ বাবু, তিনি এখানে আসছেন, আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। এখানে যারা সাধু সন্ত ব্রহ্মচারী যারা আসছেন সবকে জানাই আমার নমস্কার, প্রীতি, ভালোবাসা। এবং সুদূর বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে যারা আসছেন ভক্তমণ্ডলী অকুণ্ঠ ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনুমান করতে পারিনি যে এই দিনাজপুরে আশ্রমে রেলিতে এত লোক সমাগম হবে। সেই জন্য প্রত্যেকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা। দিনাজপুর আশ্রমের সম্পাদক স্বামী বিবেকানন্দজি মহারাজ নতুন আসছেন। তিনি অল্প কয়েক বছর মধ্যেই সুন্দর করে দিনাজপুর আশ্রমে যে ঐতিহ্য দিন ধরে রাখার চেষ্টা করেছেন, তাকেও জানাই আমার নমস্কার, প্রীতি, ভালোবাসা। আমাদের আলোচ্য বিষয় শিবজ্ঞানী জীব সেবা। সেইটা বলতে গিয়ে আমার একটা কতগুলো ঘটনা মনে পড়বে। আমি কোনো সময় এই দিনাজপুর আশ্রমে কর্মী ছিলাম। ক্যালেন্ডার হিসাবে 3 বছর, কিন্তু মূলত 1 বছর 3 মাস। 1916 ডিসেম্বর এখানে আসছিলাম, 1987 ছিলাম, 1988 ফেব্রুয়ারিতে চলে যায়। আমি যখন এখানে আসি কিছু ঘটনা বলবো, মনে কিছু করবেন না। জীব সেবা না হয়ে কীভাবে নিষ্ঠা সহকারে এখানে কাজ চলতো তার কিছু ঘটনা বলছি। আমাকে আসার পর পূজনীয় এখন অধ্যক্ষ ছিলেন শ্রীমতী আনি জানালি মহারাজ, আমি তো জয়েন করার পর থেকে পুজো করেই যাচ্ছি, আমার বাইরে কোনো অভিজ্ঞতা নেই, আমি একটু কালেকশন করি। পূজনীয় মহারাজ বলে আছে, ঠিক আছে, আমাকে তো পূজার দায়িত্ব, ভক্তি মাস কালেকশন করি। এই পূজার দায়িত্ব করতে গিয়ে কতগুলো ঘটনা শিখরণ করতে হবে। আমরা যা অধিকাংশ লোক এখানে এসেছেন আলোচনা পর্বে দিনাজপুর আশ্রম দেখেছেন, মন্দিরটাও দেখেছেন। মন্দিরের 3টা রুম ছিল। মন্দির রুমটা একটু বড়, আর 2 পাশে 2টো রুম ছিল লম্বা আকার। নিষ্ঠা কাকে বলে সেটা আমার বাস্তবিক জীবনে সীমা স্বামী অমৃতানন্দজি মহারাজ দেখিয়ে গিয়েছেন। তিনি সকালবেলা মঙ্গলতি পরে উনি বসে প্রায় 1 ঘন্টা জপ ধ্যান করতেন। আবার টিফিন খাওয়ার পর শীতকালে হোক অন্য সময় হোক মাঠে বসে তিনি টেবিল নিয়ে চিঠিপত্র লিখতেন এবং শাস্ত্র অধ্যয়ন করতেন। আমরা দেখছি, আমার বাড়িতে হাঁটাহাঁটি করছে। আজ যে দেখছেন দিনাজপুরে আশ্রমে ঐতিহ্য, সত্য কথা বলতে কি এখানে কয়েকজন আছে নারায়ণগঞ্জের অধ্যক্ষ, সেটা ব্যক্ত করে আমি নিজেকে ধন্য মনে করছি। সকলে ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অধ্যক্ষ মহারাজের কথা শুনবো, আমাদের পরবর্তী মহারাজের কথা শুনবো, যে কারণে হয়তো একটুখানি সময়ের দিকেও আমরা লক্ষ্য রাখবো, সেই প্রত্যাশাও রাখছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী একনাথানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জ। অনুরোধ করছি এই পর্বে বক্তব্য প্রদানের জন্য। अवतार वरिष्ठ रामकृष्ण यथा निर्गाहिका शक्ति रामकृष्ण स्थिता सर्वविद्या स्वरूपां तां साधन प्रणम्य ओम नमस्ते राजाय विवेकानंद सूर्य सत्येश्वर स्वरूपाय स्वामी प्रभुः। आज के दिनाजपुर रामकृष्ण आश्रम रामकृष्ण मिशনের 100 বর্ষ। আমার প্রাণের প্রতিষ্ঠান, আমার হৃদয়ের প্রতিষ্ঠান দিনাজপুরের 100 বর্ষ। এই অনুষ্ঠানে আশীর্বাদ প্রদান করবেন
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিতানন্দজি মহারাজ সহ সংবাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ভারত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মধুসরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ভারত। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট ভারত। বিশেষ অতিথির আসন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবাত্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ভারত। উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জের ভক্ত সীতারামদাচার্য মহাশয়, উপস্থিত ভক্তবৃন্দ, উপস্থিত পূজনীয় বিশেষানন্দজি মহারাজ, স্বামী অমৃতত্বানন্দজি মহারাজ। তার হাতে আমরা মানুষ। তো উনি ছিলেন আমাদের সেবক, আমরা ছিলাম সেবক। হয়ে গেছিল উল্টো, অর্থাৎ উনি আমাদের সেবা করেছেন। আর দিনাজপুরের যত ভক্ত, আমি সবাইকে পরিচয় দিয়ে আমার বাড়ি হলো দিনাজপুর। আর আপনাদের অন্ন খেয়ে আমি হৃষ্টপুষ্ট হয়ে এখন আমি নারায়ণগঞ্জ যাচ্ছি। আর একটা কথা বলতে চাই, দিনাজপুরের মানুষের মধ্যে এত সরল লোক আর পৃথিবী কোথাও আছে কিনা আমার সন্দেহ লাগে। সেজন্য আপনারা জানেন দিনাজপুর থেকে অনেকেই সাধু হয়েছে, তবে ওই মহারাজ যে ঘটনাগুলো বলছেন, আমি ওই শিবজ্ঞানের যুবসভা ওই মহারাজকে জীবন দেখে সব কিছু আমাদের শেখা। তো আমি দুইটা গল্প বলবো, বলে আমার বক্তৃতা শেষ করব। আমি যেতাম হিলি বর্ডারে মহারাজকে নিয়ে। তো মহারাজ একটা অদ্ভুত জিনিস ছিল, কখনো বসে থাকতে দিতেন না, এটা পড়ো সেটা পড়ো। তো আমাকে উনি সামনের সিটে বসে আছেন, আমি বসে আছি পেছনে। পাতঞ্জল যোগসূত্র এই তিলকটা পড়তে থাকো। আমার এখন মনে আছে, অত যোগানুশাসনম যোগ চিত্তবৃত্তি নিরোধ বস্তু স্বরূপে অবস্থানম, মহারাজ আমাকে ওইভাবে শিখিয়েছেন। পূজার কথা বলছেন যে মহারাজ আমাদের সামনে বসে থাকতেন। আর আমাদের জনন মহারাজ পুজোর বই লিখেছেন যে আমাদের ভয়ে কাঁপতাম, মহারাজের সামনে সবই ভুলেই বলছে, কিন্তু মহারাজ ওনার কাছ থেকে এভাবে পুজো শিখেছি আমরা। আরেকটা জিনিস, সেটা এখন আমার মনে পড়ে, রাম নামে গেলে কিংবা কালী কীর্তন শুনলে, কালী কীর্তন শুরু হচ্ছে আর মহারাজ সমানে একদম কেঁদে যাচ্ছে, রাম নাম হচ্ছে সমানে কেঁদেই যাচ্ছেন। সেই মহারাজকে দেখে আমাদের আসলে মানুষ হওয়া। এই যা হোক, আমাদের পূজনীয় মহারাজের শ্রীমুখ থেকে আমরা অনেক কিছু শুনবো। করছি ঠাকুরের কাছে সবাইকে নমস্কার। পূজনীয় মহারাজকে আবার আমার ভূমিষ্ঠ করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদের কথা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু মিশে যায়, এক হয়ে যায়, যে কারণে দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকে যারা ভারত থেকে এসছেন, কলকাতা থেকে এসছেন, পূজনীয় মহারাজদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি শ্রদ্ধা। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ভাষণ যিনি অলঙ্কৃত করেছেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট ভারত। মহারাজকে প্রধান অতিথি ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মসভায় বিষয় শিবজ্ঞানের যুবসেবা। এই সভায় আশীর্বাদক শ্রীমৎ স্বামী সুবিতানন্দজিকে আমার
শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজিকে। এখানে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি, স্বামী বিভাকানন্দজি, যিনি দিনাজপুর আশ্রমের অধ্যক্ষ। এখানে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী চন্দ্রকান্ত আনন্দজি, যিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে উপস্থিত আছেন স্বামী ত্রিপুনাথ আনন্দজি, যিনি বললেন একটু আগে। শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আপনারা যারা এখানে ভক্তবৃন্দ, আমি ভক্তবৃন্দই বলবো, শত্রুবৃন্দ বলে আপনাদের অপমান করতে চাই না। ভক্তবৃন্দ, আপনারা সন্ধ্যার ইচ্ছা নিয়ে আসেননি। বর্তমান সম্পাদক মহারাজ আপনাদের নিয়ে সুন্দর করে এমন একটি উৎসব করলেন, আপনাদের সহযোগিতা 100% পেয়েছেন বললেন। আমরা এসব দেখে উচ্ছ্বসিত, আনন্দিত। এই 100 বছর শেষ হল। আমি একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলছি, যে 100 বছর শেষ হলো মানে 100 বছর 100 বছর ধরে শ্রী শ্রী ভগবানের সাথে খেলা চলেছে এবং চলছে এই দিনাজপুর আশ্রমে এবং আপনাদের সকলের জন্য। সে খেলার তাৎপর্য আপনাদের বুঝতে হবে। কি খেলা খেলেছেন ঠাকুর, তার দুটি ধারার কথা আমরা সবাই জানি। তার চিন্তাধারা, ভাবধারা সমাজে যাতে প্রতিফলিত হয়, তার জন্য রামকৃষ্ণ মিশনের আশ্রমগুলি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি খেলেছেন আমাদের জীবন নিয়ে, তার ভাবনাগুলিকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আপনাদের জীবনে দিতে যাওয়ার জন্য। সে দুটি চিন্তা, দুটি ভাবনা, একটি যতমত ততপর, সেটি নিয়ে শেষ দিনে আলোচনা হবে। আর সেই যতমত ততপর, সেই ধারা, সেই ভাবনা আমাদের জীবনে কতদূর অগ্রসর হয়েছে তার একটা পরিসংখ্যান নেওয়ার জন্য আরেকটি তত্ত্ব আছে, যেটিকে আমরা বলে থাকি সাধন পথ, রামকৃষ্ণ মিশনের সাধন পথ। জপ, ধ্যান, তপস্যা, এগুলোকে আমরা জানতাম, কিন্তু এও বাহ্য সাধন পথ শিবজ্ঞানের দিবসে স্বামীজির কাছে উদ্ঘাটিত হয়েছিল। এক অতি শুভ মুহূর্তে সকলেই ছিলেন, স্বামীজি বুঝেছিলেন। এই আলোচনাটা অনেক সময় সুখপ্রদ হয় না, বুঝলেন? নানা রকমের নানা ভাবের মানুষ আছে আমাদের ভিতরে। অনেকে অনেক রকমভাবে তার ব্যক্ত করে, অপব্যক্ত করে। স্বামীজি সেদিন একটা কথাই বলেছিলেন, আজকে যা শুনলুম কথা শিবজ্ঞানী জীব সেবা, জীবে দয়া নয়, তুই দয়া করবার কি, এটা অনুচিত। কি অদ্ভুত কথা, শিবজ্ঞানের জীব সেবা। এইভাবে সাধনা, এইভাবে আমাদের সিদ্ধির উপায়। বললেন দিন যদি ভগবান দেন, এই তত্ত্বই প্রচার করুন। এবং তিনি তত্ত্বটা প্রচার করেছেন সার্বজনীন ধর্ম হিসাবে। শিব এই ভাবটা বোঝেন কিনা জানি না, অনেকে, আপনারা হয়তো বুঝতে চাইবেন না। তাদের জীব রূপে পরিচয়টাই প্রধান। কিন্তু আপনারা আপনাদের মনুষ্যত্বকে পরিহার করে দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া
শুনে রাখুন, সামান্য মানুষ থেকে জীবত্বকে পরিহার করে দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া সহজতম উপায় সেবা এবং শিবজ্ঞানী জীবরূপে নয়। এর প্রেক্ষিতটা শুনুন, তাহলে সেটা কথা বলতে আছে, আপনি আপনারা পাবেন। কিন্তু এর আরেকটা বড় প্রেক্ষিত আছে, ব্যাকড্রপ। এটি ব্যাখ্যা করে বললাম একটু রিস্কি, ঝুঁকিপূর্ণ। এখানে কে কেমন ভাবে মানুষ আছেন আমি জানি না, কিন্তু আমাকে একবার বাংলা একাডেমিতে কলকাতা বুধ মণ্ডলীর সামনে আহ্বান করা হয়েছিল এবং তারা বলেছিলেন উদ্যোক্তারা, আপনি শ্রীরামকৃষ্ণের চৈতন্য প্রসঙ্গ করুন। আমি ভয় পেয়ে বলেছিলাম করতে পারি, যে আমাকে ক্ষমা করবেন। বলে না, আপনি করুন না। আমি বললাম যে সহ্য করতে পারবেন? এটা বৈষ্ণব সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল, সেখানে একজন বিচারপতি ছিলেন, খুব ভক্ত, সামনেই বসেছিলেন। আমি বললাম, একটা কথাই বললাম, 500 বছর পরে চৈতন্যের প্রাসঙ্গিকতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আপনারা সহ্য করতে পারবেন? আপনারা এগ্রি করেছেন, আমাকে বলতে হবে, আমি বলবো। 500 বছর আগে চৈতন্যদেব যে ধর্ম প্রচার করেছেন তার কোয়ালিফিকেশন দরকার। চমকে আপনি বলছেন কি কথা? আমি বললাম হ্যাঁ। আমি বলছি না, এটা আমার নিজের মন গড়া কথা নয়। যিনি সমস্ত অবতারের সমষ্টি এবং যার জীবনে সমস্ত অবতারের শক্তি একযোগে উপস্থিত, মনে রাখুন কি পাওয়ার, কি শক্তি নিয়ে তিনি এসেছিলেন। এর তত্ত্ব আছে, যেটি বারবার পড়া হলো এখানে। বহুরূপে সম্মুখে তোমার, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজি চলিস, জীবে প্রেম করে সেই উনি বলেছিলেন শিবজ্ঞানের জীবের সেবা করো, গুরুদেবের নির্দেশ সেবা। উনি নিজে এরকম প্রেম করছেন, জীবের প্রেম করে যে সেই জন সেবা। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি যারা ঈশ্বরকে চান না, কন্ডিশন আছে তো, জীবের প্রেম করে যে সেই জন সেবা ঈশ্বর। আমি ঈশ্বরের সেবা করতে চাই, ঈশ্বরকে চাই না, কারণ আমার জীবন প্রেমের দরকার নেই। আমি করতে যাবো তো, আমি ঈশ্বরকে চাই না। না, তুমি এ কথা বলতে পারো না, তার আগে বলে দেওয়া হয়েছিল, আগের লাইন, বহুরূপে সম্মুখে তোমার, এদের ছেড়ে কোথায় খুঁজছো? তার জন্য আমি একটা তাত্ত্বিক উদাহরণ দেবো, আর একটা একেবারে আটপৌরে উদাহরণ দেবো। বহুরূপে সম্মুখে তোমার, আমরা শরীর রূপে আলাদা, কিন্তু যখন মনের জগতে চলে যায়, যখন স্বপ্ন দেখি, তখন আমাদের শরীরগুলো তো বিছানায় পড়ে আছে, চোখ বুঝে আমার তো বেরিয়ে যায় বাইরে। আবার নিজের শরীরটাকেও দেখি মাঝে মাঝে স্বপ্ন পড়ে আছে, আমি শরীর নয়, আমার শরীর। মন রূপে আমরা স্পেস এবং টাইম
সময় এবং দেশ, দেশ এবং কাল এদের বাধাকে অতিক্রম করে যায় অনায়াসে। এক মুহূর্তের মধ্যে আমেরিকায় চলে গেল, মুহূর্তের মধ্যে যে চাঁদে গেছে সে চাঁদে চলে গেল। ঘর দরজা বন্ধ, স্পেশাল প্রবলেম নেই, সময়ের জ্ঞান নেই, সময় ক্যানট ক্রিয়েট এনি প্রবলেম, পাওয়ারলেস টু ক্রিয়েট এনি ট্রাবল। সময় এরপর গভীর ঘুমে আমরা সব এক, ওই অবস্থাটাই চৈতন্য অবস্থা। ইয়া দেবী শব্দ বুঝি নিদ্রা, আমরা সবাই নিদ্রা যাই, নিদ্রার ভেতরে, ঘুমের ভেতরে আমরা যে অবস্থায় যাই সেটাই আমাদের এক রূপ। বহু ছিলাম জাগ্রতে, কিন্তু সত্যিকারে আমরা এক। সেখানে মেয়ে পুরুষে ভেদ নেই, শিক্ষিত অশিক্ষিত ভেদ নেই, প্রভু এবং দাস চাকরের ভেদ নেই, ধনী দরিদ্রের ভেদ নেই। গভীর ঘুমে আমরা সব। আমি ওই বহু বছর আমরা আমি দুটো, আমি তিনটে, আমি চারটে, আমি 1,00,000 কোটি আমি নিয়েও আমরা হয় না, হয় না। বহুরূপে সম্মুখে তোমার, তুমিই বহুরূপে সম্মুখে, তোমারই রূপে সব নিয়ে আমি। অহং ব্রহ্মাস্মি, আমির বহু বচন আমরা হয় না। কোথায় হয়? ব্যাকরণে হয়, ব্যাকরণে হয় সুবিধার্থে। তেমনি তোমার বহুরূপ, তোমার বহুরূপ তোমরা, তুমি এই বহুরূপ, বহু বচন তোমরা, তুমি এক বচন, তোমরা বহু বচন। দুটো তুমি, তিনটে তুমি পাবে না, তাহলে বহু বচন করবে কি? সুতরাং 1,00,000 কোটি তুমিও তোমরা হবে না, তুমিই থাকবে তত্ত্বমসি। আমি এখন নিজেকে অ্যাড্রেস করছি অহং ব্রহ্মাস্মি, আমি এখন তোমাকে অ্যাড্রেস করছি তত্ত্বমসি। এত সব তুমি, এত সব আমি। এটি হাইলি ম্যাথামেটিক্যাল। চিফ গেস্টকে তার চমৎকার বক্তব্যে আমরা পুলকিত হয়েছি। তবে আমার বক্তব্য শুনতে খুব ভালো লাগছিল। গুরু মহারাজ আশীর্বাদী প্রদান করবেন, আমাদের সভাপতি মহারাজ রয়েছে, তাদের কথা শুনবো। একটি কথা মনে পড়লো বলে একটু আপনাদেরকে শেয়ার করি। মহারাজ বলেছেন যে মানব সেবা করতে হবে, শিক্ষক, চিকিৎসক সবাইকে তাদের ঠিক নিজ জায়গা থেকে। স্টুডেন্ট শিক্ষার্থীকে জিজ্ঞেস করছে যে খরগোশ এবং কচ্ছপের যে গল্পটি, এই গল্প থেকে কি শিখতে পারলে বাবা? স্টুডেন্ট বলছে পরিস্থিতি যেমনই হোক ঘুম খুব দরকার, কাজেই আপনারা কেউ ঘুমায় পড়বেন না। আমাদের পরিস্থিতি কিন্তু এটি যে ধর্মসভা নামটি বলেছি, কথাগুলি শুনতে হবে এবং সেগুলি জীবনের সাথে কাজে লাগাতে হবে, সেটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমাদের সভাপতি মহারাজ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুন মঠ, ভারত, শ্রীমৎ স্বামী বোধশানন্দজি মহারাজকে অনুরোধ করছি সভাপতি ভাষণ প্রদান করবার জন্য। শ্রীমৎ স্বামী বোধশানন্দজি মহারাজ, সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। प्रथमे श्री श्री ठाकुर, श्री माँ और स्वामी जी के ताদের চরণে প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন पूज्यपाद श्रीमद स्वामी सुहितानंद जी महाराज, वाइस प्रेसिडेंट रामकृष्ण मठ एवं रामकृष्ण मिशन, ताके আমি আমার দণ্ডবত প্রণাম জানাচ্ছি। स्वामी सुपर्णानंद जी महाराज, তাকে আমি আমার প্রণাম জানাচ্ছি। এছাড়া
मंचे उपविष्ट आছেন विश्वेश्वरानंद जी, स्वामी विभवात्मानंद जी, स्वामी एकनाथानंद जी, चंद्रकांतानंद जी, এদেরকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আর সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ আপনারা খুব অনেক বক্তাদের কাছ থেকে শুনলেন। আমার হচ্ছে সভাপতি ভাষণ। আর যারা বক্তারা এখন পর্যন্ত আপনার ওদের কাছ থেকে শুনলেন, সবাই সুবক্তা, তাদের রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার সাহিত্য বেশ ভালো করে পড়া আছে। সেই জন্যে আমি তার উপরে আর বিশেষ কিছু বলছি না, কেননা সময় খুব কম। আমি জাস্ট অল্প কথা শেষ করছি। पूजनीय श्रीमद स्वामी सुहितानंद जी माঝে आशीर्वाणी ওটা প্রথমে হলে ভালো ছিল, কেন আমাদের প্রথমে ওটা করতে হয়, শুভারম্ভ করতে হয় ভালো কথা দিয়ে। কিন্তু সম্ভব এখানে একটু ভুল বুঝালি মাসকে শেষের দিকে ওরা সুযোগ দিয়েছে। যাই হোক, অনেক কয়েক হাজার বছর ধরে স্পেশালি অন্তত স্বামী বিবেকানন্দ যে মটো রেখেছে আমাদের সামনে, সেটা হচ্ছে আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ। এই যে মোটো গৃহীদের জন্য সবার জন্য এটা রেখেছে, যেটা যে কোনো ধর্মে হোক, যে কৃষ্ণ বছর ধরে আমরা এই পতাকাটা উপরে ধরে রেখেছি, আর এটাই আমাদের ক্যারি করতে হবে। আত্মনো মোক্ষার্থম, নিজে আত্মার জন্য, মুক্তির জন্য। আর জগৎহিত, এটা আলাদা আলাদা নেই, এটা সমুচয়। এই যে চ বলা আছে, এটা সমুচয় অর্থে এটা আমাদের একসঙ্গে করতে হবে, তাহলে আমরা সে ভগবান লাভ, ঈশ্বর লাভ করতে পারি। আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে অনেক আপনার হিট পাবেন, या सीड फॉर्मे আপনারা পাবেন, যেটা আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা চলছে, শিবজ্ঞানী জীব সেবা। এটা सीड फॉर्मे আপনারা অনেক জায়গায় পাবেন। আপনার শ্রীমদ্ ভাগবতম পড়ুন, या শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, দেখবেন ওখানে এটা আপনারা পাবেন। কিন্তু ঠাকুর মা স্বামীজি তারা এটা নিজের জীবনে দেখিয়ে দিয়েছে, যাতে আমরা তাড়াতাড়ি ওটা শিখতে পারি। কেন যদি কেউ প্র্যাকটিক্যাল দেখায়, আমাদের মনে উপরে সেটা রেখাপাত করে আর সেটা মনে থাকে, আর আমরা চেষ্টা করি কি করে তাদেরকে আমরা অনুসরণ করব। আপনারা সবাই ঠাকুর মা স্বামীজি সাহিত্য পড়েছেন, সেই জন্যে আমি বেশি ডিটেলস যাচ্ছি না, জাস্ট কয়েকটি উদাহরণ আপনাদের সামনে আমি রেখে দিচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন তিনি কাশী বৃন্দাবনে যাচ্ছিলেন, মথুরবাবু তাকে নিয়ে গেছেন, আর যখন দেবগড়ে ওখানে গেছেন বৈদ্যনাথ ধামে, তখন একটা জায়গা তিনি অনেকগুলো লোককে দেখলেন প্রায় অর্ধনগ্ন, তাদের খাওয়া কিছু নেই, তাদের গায়ে পড়া কিছু নেই, তেলে একটু মাথায় একটু তেল তাদের সেটা নেই। তিনি তাদেরকে দেখে না খুব কষ্ট পেলেন। এই যে আমাদের শাস্ত্রে বলা আছে, সর্বম খলবিদম ব্রহ্ম, that God is penetrating, is permeating in and through everything। ঠিক শ্রীরামকৃষ্ণ সেটাই, তিনি সেই একই ঈশ্বরকে সর্বত্র দেখছিলেন। কেন আমরা জানি না সে ঈশ্বর কোন ফর্মে, কোন রূপে আমাদের আসবে, কখন আসবেন, সেটা আমরা সেটা জানি না। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, কলেজ আছে, অনাথ আশ্রম আছে। সে একটি লোক যখন আমাদের সাহায্যের জন্য, হয়তো তিনি অশিক্ষিত,
তাকে তো আমরা পুজো করে তাদের সেই সেবাটা ঠিক হবে না। তাকে আমরা এটা একটু শিক্ষা দিই। একটা রোগী নারায়ণ আসেন আমাদের কাছে, তাকে যদি আমরা পুজো করি তাদের সে রোগটা দূর হবে। তাকে আমরা একটু বই দিচ্ছি। যে ক্ষুধার্ত তাকে আমরা একটু খাওয়া দিচ্ছি, সেভাবে আমরা সেবা তাকে করছি। যাই হোক, যখন শ্রীরামকৃষ্ণ দেব সে মানুষগুলি ওখানে দেখলে তিনি খুব কষ্ট পেলেন। তিনি মথুরবাবুকে তিনি বলছেন, বাবা তুমি এদেরকে কিছু খেতে দাও, আর একটু বস্ত্র দাও, আর মাথায় একটু তেল দাও। কিন্তু মথুরবাবু যেহেতু ঠাকুরকে নিয়ে যাচ্ছিলেন কাশী, বৃন্দাবন ইত্যাদি অনেক দিনের ব্যাপার, তার অনেক অর্থ লাগবে, তিনি ঠাকুরকে খুব প্রার্থনা করছেন, বলছেন বাবা বেশি তো আমাদের পয়সা নেই, আমাদের অনেক দূরে যেতে হবে, অনেক দিন থাকতে হবে, তো এখানেই যদি শেষ করি তাহলে আর সামনে যাওয়া যাবে। ঠাকুর তাকে বলো দুঃসালা, তুমি থাকো, আমি এখানে থাকছি, তুমি যাও। তাহলে বলছে তুমি মায়ের শুধু কেয়ারটেকার, মা জগন্মাতা তোমাকে দিয়েছে, তুমি কেয়ারটেকার মাত্র, সেই জন্যে তুমি থাকো, তুমি চলে যাও, কিন্তু আমি এদের সঙ্গে থাকছি। সে মথুরবাবু সে বাধ্য হয়ে তাকে কলকাতার লোক পাঠাতে হলো। তিনি সব বস্ত্র সব ওখানে নিয়ে সমস্ত লোক যারা ওখানে ছিল তাদেরকে খেতে দিলেন, তাদেরকে বস্ত্র দিলেন, আর একটু মাথায় তেল দিলেন। এ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করে মানুষকে শিব জ্ঞানে তাকে সেবা করতে হয় সেটা তিনি আমাদের দেখিয়ে দিলেন। আরেকবার মথুরবাবু ঠাকুরকে নদিয়া ডিস্ট্রিক্টের কলাইঘাটে একটা জায়গা, ওখানে ঠাকুরকে নিয়ে গেছেন দেখাতে, তার জমি জাতি যত সব ছিল, আর দেখলেন তাদের খুব দুরবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে দেখো এটা দুর্ভিক্ষ ছিল, ওরা কিছুই দিতে পারছে না, কর জমি যেটা কর দিতে হয় ওরা দিতে পারছে না, তুমি এদেরকে সব মাফ করে দাও। এটাকে তাকে বলছে তাকে মাফ করতে হলো, আর বরঞ্চ তাদেরকে খেতেও দিতে হলো। এভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছিলেন। আরেকটা কথা আমার মনে পড়ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ওখানে গঙ্গা ধারে আছে, তিনি দেখছেন দুটো নৌকোওয়ালা তাদের নিজের মধ্যে ঝগড়া হলো, একজন আরেকজনকে খুব চট মারলো এটা কোমরে, আর ঠাকুর চিৎকার করছেন, বলছে দেখো 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 আমার কি হলো এটা। তারপরে হৃদয় বললো মামা কি হয়েছে? বলছে দেখো আমাকে কেউ পেছনে চট বেড়েছে। বলছে কোথায়? বলছে এটা দেখো দেখো। দেখলে সত্যি তার ওটা দাগ পড়েছিল, লাল হয়ে গেছে পুরো কোমরটা। কোথায় দুজন নৌকোওয়ালা তারা গঙ্গা ধারে তারা ঝগড়া করছে, কিন্তু ঠাকুর অনেক দূরে ছিলেন, ছাপটা ওনার গায়ে পড়বে। এই দেখুন কি করে সে কতটা আইডেন্টিফিকেশন ছিল তার সমস্ত জগতের সঙ্গে করে দেখা যায়। সেরকম আমরা মায়ের জীবনী সেটা আমরা দেখি, যখন তিনি খুব অল্প বয়স তার ছিল, 6 বছর 7 বছর তার বয়স, তখন খিচুড়ি তাদেরকে খাওয়াচ্ছে, আর সে মা তার হাত দিয়ে তাদের হাওয়া করছেন যাতে সে একটু ঠান্ডা করে ওরা যাতে খেতে পারে। দেখিয়ে দিচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনী যখন বাড়ি তৈরি হচ্ছে, অনেক সাঁওতাল লেবার তিনি ওখানে কাজ করছিল, স্বামীজি তাদের মধ্যে সে ঈশ্বরকে দেখছেন, তাদেরকে নিজে হাতে তিনি খাওয়াচ্ছেন, তাদেরকে পরিবেশন করছেন। বলছে দেখো ওরা কত সরল ইত্যাদি। ওরা বলছে স্বামীজি আপনি এটা ছুবেন না, তারপরে আপনার হাতে আমরা খেতে পারবো না, আপনার নুন ইত্যাদি সেটা আলাদা রেখে দিন, আমরা নিজে ওটা ইয়ে করবো। এভাবে তিনি দেখছেন তাদের মধ্যে তিনি একই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। আরেকবার স্বামী বিবেকানন্দ তিনি নিজে ঘরে ছিলেন, তবে ঘর থেকে মাঝরাতে তিনি বাইরে বেরিয়ে বারান্দাতে পায়চারি করছেন। তার গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দজি তিনি ওয়াশরুমে যাবেন, দেখছেন স্বামী বিবেকানন্দকে ওখানে বারান্দায় এসে মাঝরাত্রি না ওখানে পায়চারি করছেন। কি আশ্চর্য ব্যাপার! পরের দিন সেই স্বামী বিজ্ঞানানন্দজি খবর কাগজে পড়ছেন, সে ফিজি আইল্যান্ডে
যেটা ওখানে যেতে গেলে এখনো মানে ডাইরেক্ট ফ্লাইট নেই। সে ধরুন আগে সিঙ্গাপুর গিয়ে, সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে অকল্যান্ড গিয়ে, অকল্যান্ড থেকে আবার ফিজি আসতে হয়, মানে এখনো খুব দুর্গম জায়গা। ওখানে একটা ভূকম্প হয়েছিল, অনেক হাজার হাজার লোক মারা গেছে। আর স্বামীজি তখন ওখানে মঠ বাড়িতে তখন শুয়ে আছে, তার ঘুমটা ভেঙে গেল। দেখুন কি আশ্চর্য ব্যাপার, মানে সিসমোগ্রাফি মতন তার হৃদয়টা ছিল, যেখানে কোনো কষ্ট হতো, দুঃখ হতো, তার সে মনটা সেটা, তার হৃদয়টা সেটা অ্যাট্রাক্ট করতে দিতে। এটাই দেখার মতো নিতে। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে ছিলেন, তিনি বারবার স্বামী অখণ্ডানন্দজিকে লিখছেন, তুমি এখন রাজপুতানা রাজস্থানে ওদিকে তুমি ঘুরছো ইত্যাদি, ওখানে খুব মানুষ গরিব, তুমি ওদিকে শিক্ষা দাও, তুমি এদিকে একটু ভ্যালুস কিছু দাও ইত্যাদি, তাদের স্বাস্থ্য ইত্যাদি কিছু দেখো ইত্যাদি। কেন স্বামী অখণ্ডানন্দজি প্রথম লোক যিনি স্বামী বিবেকানন্দের স্বপ্নকে, তার আদর্শকে তিনি ওটা কর্মে পরিণত করেছেন ইত্যাদি। সেটি তিনি একটা পাইনিয়ার ছিলেন। যত সব স্বামীজির উপদেশ ছিল কী করে মানব সেবা করতে হয়, সেটা তিনি নিজে ওটা সেটা খুব সাপোর্টার ছিলেন। সেই জন্য রাজস্থানে ওদিকে রাজপুতানার দিকে তিনি অনেক স্কুলে গিয়ে বাচ্চাদের ওকে নিয়ে আসতেন, তাদেরকে শিক্ষা দিতেন। আর ওখানকার রাজা ছিল, রাজা খেত্রী, তাকে তিনি বলেন আপনি স্কুল খুলুন, ওদের আপনি সাহায্য করবেন। সেই স্বামী অখণ্ডানন্দজি তারপরে বেলুমাঠে আছেন, ওখান থেকে তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন, বেড়াতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি দেখলেন একটা জায়গায় একটা মেয়ে ছেলে, একটা মুসলমান মেয়ে ছেলে, তার একটা কলসি ছিল, মাটি কলসি, সেটা পড়ে তিনি এটা জল নিয়ে আসবেন বাড়ির জন্য, সেই মাটিটা কলসিটা পড়ে সে একটা ভেঙে গেল। আর সেই মেয়ে ছেলে খুব কাঁদছে ইত্যাদি। তিনি তার কাছে গিয়ে বলেন কী হলো, বলে না এটা পড়ে গেছে, আর আমাদের খাওয়ার জল নেই, আর পয়সা নেই, আমি আর কিনতে পারছি না, হা হা করে কাঁদছে ইত্যাদি। সেটা দেখে না স্বামী অখণ্ডানন্দ তার চোখে জল এলো। তিনি তার কাছে কয়েক আনা ছিল, তিনি ওখানে তাড়াতাড়ি একটা নতুন একটা কলসি কিনলেন, তাকে কিছু চিড়ে আরও কিছু কিছু খাওয়ালেন, আরও যারা ওখানে ছিল তাদেরকে খাইয়ে দিলেন থেকে। এ হচ্ছে ঠিক ঠিক শিবজ্ঞানের জীব সেবা। কেন তিনি দেখছেন তার মধ্যে সে একই ঈশ্বর আছেন যে চটপট করছে সেটাতে। তারপরে ওখানে দুর্ভিক্ষ ছিল মুর্শিদাবাদে, তিনি দেখছেন মানুষের খুব অবস্থা খারাপ, কিছুই নেই। তিনি বেলুমঠকে চিঠি লিখছেন, বলছেন না আপনারা আমাকে কিছু পয়সা দিন, আমি এখানে রিলিফ করবো, ত্রাণ কার্য করবো ইত্যাদি। বলছেন না না এটা তোমার কাজ নেই, তুমি চলে এসো ইত্যাদি। দুবার তিনবার তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে লিখলেন, আরও অন্যদিকে লিখলেন, কিন্তু তারা বেশি এটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরে স্বামী বিবেকানন্দ যখন জানতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিলেন, আরও দুজন লোককে পাঠালেন, দুজন মহারাজদেরকে, যাও তোমরা অখণ্ডানন্দজিকে ইয়ে করো। আর তিনি ওদেরকে ইয়ে করলেন। আর কখন করলেন, যখন আমাদের নিজে খাওয়া পয়সা ছিল না, কোথাও থাকার জায়গা ছিল না, সে অবস্থা তিনি মানুষের সেবা করলেন। যখন রামকৃষ্ণ মিশন 1 মে 1897 ওটা আরম্ভ হয়, তার ঠিক 15 দিন পরে আমাদের রিলিফটা আরম্ভ হয়েছে। সেই জন্য এই যে রিলিফ ত্রাণ কার্য করছি রামকৃষ্ণ মঠ মিশনে, এটা আমাদের ডিএনএর মধ্যে, আমাদের জিনস মধ্যে এটা আছে। যেখানে কোনো কিছু ঘটনা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ছুটি আর ওখানে সেবা করি মানুষের। আর বেশি সময় আমি নিচ্ছি না, যে কয়েকটি কথা বলে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদের ভক্তি দিন, জ্ঞান দিন। যে কয়েকটি কথা বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড়মঠ, ভারত। প্রিয় ভক্তবৃন্দ, এবারে আশীর্বাণী প্রদান করবেন আমাদের গুরু মহারাজ। আমাদের মাঝে আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, সহ সম্পাদক, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড়মঠ, ভারত।
শ্রদ্ধেয় বরিশাল আহমদি, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, ভক্তবৃন্দ, আজ একটি আশ্রমের ১৭ বৎসর বার্ষিকী উৎসব। একটা আশ্রম ১০০ বছর ধরে চলেছে। কীভাবে চলে? আমাদের যেসব সাধুরা থাকেন তারা কিন্তু কেউই থাকেন না, বা তাদের পুত্র পৌত্র তারাও থাকেন না, সবাই বদলে যায়। কিন্তু কারা থাকে? সেখানকার লোকাল অধিবাসীরা থাকেন। তারাও হয়তো পুত্র পৌত্রাদিগমে থাকেন, কিন্তু তারা থাকেন যারা আশেপাশের অধিবাসী। তাহলে দেখাই যাচ্ছে সেই আশ্রমটার অস্তিত্ব বা স্থায়িত্ব নির্ভর করছে সেই লোকাল অধিবাসীদের ওপরে। তো এর থেকেই বোঝা যায় যে এই আশ্রমটিকে কত তাদের প্রাণের এবং প্রেমের জায়গা। যদি না হতো, যদি তাদের সাপোর্ট না থাকতো, তাহলে বাইরে থেকে একজন সাধু এসে তিনি কদিন আর তা চালাতে পারেন? সম্পত্তি তো নয়, এই হলো মানুষের মনের প্রদান। মানুষের সমষ্টি মন এখানে একত্রিত হয়, হয়ে তাতে একটা শক্তি সঞ্চারিত হয় এবং তার ফলে সেই সাধু তিনি একটা নিমিত্ত মাত্র হন, তার দ্বারা এই প্রকল্পগুলি চলে। সুতরাং এই আপনাদের স্বতঃস্ফূর্তভাবে একটা আদর্শের প্রতি যে আনুগত্য রয়েছে, এটি একটি পরীক্ষিত সত্য। এই আদর্শটি সম্বন্ধে আমার একটি ঘটনা মায়ের কথাতে আছে। আপনাদেরই ছেলে, বরিশালের ছেলে, রাসবিহারী মহারাজ অরূপানন্দজি, তিনি মায়ের কথাটা সংগ্রহ করে লিখেছিলেন। তার মধ্যে এক জায়গায় আছেন, তিনি অনুযোগ করছেন মাকে, মা আমাদের দেশে কেউ গেল না। তখন মা বলছেন কী করে যেতে হয়, কতটা কদিন লাগে, ইত্যাদি ইত্যাদি। যেন মায়ের আসার একটা ইচ্ছা যেন রয়েছে। তারপরে এরপরে যেভাবেই হোক স্বামীজি এসেছিলেন, 1901 এসেছিলেন। স্বামীজি আসাতে তার সঙ্গে আরও 2-4 জন সাধু তো এসেছিলেন এবং তার মাকে নিয়ে এসেছিলেন, অন্যদের নিয়ে এসেছিলেন। তারা সমস্ত দর্শন করেছেন, ভাষণ দিয়েছেন। স্বামীজিকে দেখে, স্বামীজির ভাষণ শুনে সেখানকার মানুষ খেপে গেল। খেপে গিয়ে তারা ধীরে ধীরে, আমরা জানি যে এরপরে যখন কার্জনের সময় বঙ্গভঙ্গ, গোপেশ মহারাজ, দেবেশ মহারাজ, সৌম্যানন্দ স্বামী ইত্যাদি ইত্যাদি, অন্তত প্রায় 34-35 জন সন্ন্যাসী রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি যখন সাধু হয়েছিলেন, একটু বেশি বয়সে ব্রহ্মচারী পেয়েছিলেন, কিন্তু মঠ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন জায়গাতে, গোটা শ্রীহট্ট এবং আসাম পরিবেশ জায়গাতে এই রামকৃষ্ণ মুভমেন্ট ওটিকে আন্দোলনের মধ্যে নিয়ে এসেছিলেন। মা যখনই যেতেন বলতেন আমার ইন্দ্রদয়া, তখন তিনি ইন্দ্রদয়ার ভট্টাচার্য বললেন, আমার ইন্দ্রদয়ার ওই আসাম ওই দিকটা আলো করে রয়েছে। এবং উনি শুয়ে যেত, তার কাছে খোঁজ নিতেন যে আমার ইন্দ্রদয়ার কেমন আছে। আপনারা অনেকেই তার গান টান দেখেছেন, বই দেখেছেন, এটা সেটা লেখা পড়েছেন, পত্র সংগ্রহ বই দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। এমনকি এটাও আমি শুনেছি, একজন ভদ্রলোক প্রেমেশানন্দ মহারাজের ওপরে তিনি ডক্টরেট করেছেন। সম্মত রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রেমেশানন্দ মহারাজের ওপরই একটি ডক্টরেটও করেছেন। প্রেমেশানন্দ স্বামী যেমন উনি একদিক দিয়ে ভাব আন্দোলন করছেন, আবার ঢাকাতে ওখানেও একটি ভাব আন্দোলন তৈরি হয়েছিল, যার ফলে আমাদের সংঘের অবন্তি স্টার্স অফ দ্য অর্গানাইজেশন সব রয়েছেন। আমাদের সংঘ গুরু রূপে অনেকেই রয়েছেন,
আর তাছাড়া আমাদের বিদেশে যেসব স্টার স্বামী যারা সব ছিলেন, নিখিলানন্দ স্বামী, অব্যক্ত স্বামী, এই সহানন্দ স্বামী, এছাড়া আরও কত অশেষ আনন্দ স্বামী, নাম করলে শেষ হবে না। এত সাধু, তারা সব এই বাংলাদেশ এই এলাকারই লোক ছিলেন। তার এই যে শিবজ্ঞানী জীব সেবা, আমাদের যে একটা ভাবান্ন, এটি ওখানে শুরু করে দিয়েছিলেন। এবং এই করার ফলেই আজ হতে 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 আজ এতগুলি, যে বোধস্বামী বললেন যে আজ আমাদের এতগুলি আশ্রম হয়েছে। ভারতবর্ষে মানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে এখন আছে প্রায় 260 না 65টা সেন্টার আছে, যেগুলি রামকৃষ্ণ মিশন, মঠ মিশন আমরা ডাইরেক্টলি চালাচ্ছি ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে। এছাড়া আমাদের ভারতবর্ষে আছে 1000টা সেন্টার, যেগুলো সাধারণত আমাদের ভক্তরা চালান, তারা আমাদের সাধুদেরই গাইডেন্সে তারা চালান। বাংলাদেশেও আমার সুযোগ হয়েছিল, যখন কালীপদ মহারাজ এসেছিলেন, তখন সেই সময় দেখেছি তিনি আমাকে নিয়ে এখানে ওখানে 2-4টি, আমি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, নিয়ে কয়েকটি আসন দেখিয়েছিলেন। বলে ওর খুব প্রাণের বস্তু ছিলেন। কালীপদ মহারাজের নাম যদি উল্লেখ না করা হয়, কারণ রামকৃষ্ণ মুভমেন্ট যেটি শুরু হয়েছিল স্বাধীন হওয়ার পরে একটা ডাক এসেছিল বাংলাদেশে, সেটা আপনারা জানেন। এবং 1970-তে যখন আবার বাংলাদেশ হলো, তখন আবার খানিকটা সন্দেহ হয়েছিল। কিন্তু কিছু ভক্ত তারা কিন্তু হতাশা হননি। তারা দলিত ঠাকুরের আসন, আমি শুনেছি সিলেট আসনে যখন কোনো সাধু নেই, কারোর পক্ষে সেখানে আসনে যাওয়া সম্ভব নয়, একজন সেটা আগুনও দিয়ে দিয়েছিল। একজন ভদ্র মহিলা, তিনি ঠাকুরের ছবিটিকে বুকে করে নিয়ে ঘরে রেখেছিলেন, রেখে সেখানে রোজ একটু করে ফুল দিতেন। তারপরে আবার যখন সুদিন এলো, আশ্রম স্থাপিত হলো, তখন তিনি ভদ্রমহিলা সেই ঠাকুরের সেই ছবিটি নিয়ে এসে ফেরত দিলেন এবং আমাদের মঠ মিশন থেকে তখন গ্রহণ করল। এই পরিপ্রেক্ষিতে অক্ষরানন্দ মহারাজ এসেছিলেন। তাকে যখন বেলুড় মঠ পাঠিয়েছিল, তখন ভারতবর্ষে এখানে বাংলাদেশে কোনো সাধু একমাত্র ছিলেন পরদেবানন্দ মহারাজ। তার সুন্দর বই আছে, বইয়ের মধ্যে তিনি এখানকার সম্বন্ধে অনেক কথা লিখেছেন। জ্ঞানপ্রকাশানন্দ তিনি অনেক রিসার্চ করে এখানকার রামকৃষ্ণ মুভমেন্টের কথা সুন্দর সুন্দর করে লিখেছেন। আপনারা সুযোগ পেলে পড়বেন। এবং এখানে কত সাধু, তারা কতভাবে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে যে রামকৃষ্ণ মুভমেন্টের জীবন বিসর্জন দিয়েছেন, সে সমস্ত তিনি সংগ্রহ করেছেন। সুতরাং এই অক্ষরানন্দ স্বামী আর এদিকে ছিলেন অমৃতানন্দ স্বামী, এদের যে কী অবদান, কারণ সেই সময় আমাকে নিজে দেখিয়েছেন, বা আমিও সেই আশ্রমে যখন গেছিলাম আমাকে দেখান একটা ছোট্ট ঘর, ওই ঘরে সেখানে একটা বেঞ্চ আছে, সে বেঞ্চেতে উনি রাত্রে থাকতেন। কোনো জায়গাতে নৌকো করে গেছেন, ডোঙাতে করে, নৌকো বললে ভুল হবে, ডোঙাতে করে গেছেন দ্বীপের মধ্যে, সেখানে গিয়ে দীক্ষা দিয়েছেন এবং থাকার অবস্থা বুঝতেই পারছেন। এইরকমভাবে তিনি গিয়ে এই আজ যে এত বড় একটি সভা হচ্ছে এবং এত লোক এবং এত ঐশ্বর্য, মান, যশ, প্রতিপত্তি সব জিনিস, এর পেছনে কিন্তু অক্ষরানন্দ স্বামী এবং অমৃতানন্দ মহারাজের অবদান। তাদের জীবন দেখে ইন্সপায়ার হয়ে এই এতগুলি আজ যখন সেই পরদেবানন্দ স্বামী, তিনি এই দেশের সাধু ছিলেন, আর ইন্ডিয়া থেকে এসেছিলেন অক্ষরানন্দ স্বামী আর অমৃতানন্দ স্বামী, এই 3 জন সাধু। তারপরে আজকে এই সব যারা সাধু এসেছেন সবই প্রায় অক্ষরানন্দ স্বামী বা অমৃতানন্দ স্বামী তাদের ইন্সপিরেশন এসেছেন। সুতরাং আমরা সবসময় যখনই বাংলাদেশের যে রামকৃষ্ণ মুভমেন্টের কথা ভাবতে হয়, আমাদের সবারই আগে এদের দুজনকে স্মরণ করতেই হবে। এরপরে যা হয় হতে হতে আজ এই রামকৃষ্ণ মুভমেন্টের তাদের ঘটনা, 1-2টি ঘটনা আমি উল্লেখ করছি। প্রথমে মায়ের জীবনে
মায়ের জীবন যেমন আমার যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে। একবার ভাবুন তো, ব্রাহ্মণের বিধবা, তিনি খাওয়াচ্ছেন আমজাদ, সেখানে তিনি আমজাদকে খাওয়াচ্ছেন, সে খাওয়াতে দূর থেকে দিয়েছে দেখে তার মনে লেগেছে। দেখা যাচ্ছে মা একটা লণ্ঠন নিয়ে কতগুলো কি একটা কাজ করছে, গোপের সময় গেছেন, মা এই রাত্রে তুমি কী করছো? মা বললেন, বাবা দিনের বেলা তো তোমরা আমাকে করতে দেবে না, তাই এইখানে সব ভক্তরা আসে, ছোট ছোট খোলামকুচি রয়েছে, তা সে খোলামকুচিগুলিতে ওদের পায়ে লাগে, তাই আমি এইগুলি একটা খুঁটির মতো জিনিস দিয়ে সেগুলি একটু একটু করে তুলছি। এই হচ্ছে শিবজ্ঞানের জীব সেবা। মা নিজে ডেমনস্ট্রেশন করে দেখিয়েছেন কীভাবে করতে হয়, এবং সেটি দিয়ে আমরাও অনুকরণ করে আপনারাও নিজের জীবনে করছেন, আমরাও সেই জীবনে পালন করছি। আমি দুটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন একটি ঘটনা দিয়ে ভাবে আপনাদের জীবনে যেরকম পরিবেশ আসে এবং সেই পরিবেশে কী করে শিবজ্ঞানী জীব সেবা করা যায় আমি বলব। মালদাতে একজন ডাক্তার, তিনি বড় ভালো গভর্নমেন্ট পোস্টে আছেন, তার স্ত্রীও বড় ডাক্তার, দুজনেই এমডি। তাদের টুইন ছেলে, 26-27 বছর বয়স, ভাই আর বোন, দুজনেই তারা মেডিকেল পাস করেছে। তারা দুজনে একদিন স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে জলে ডুবে মরে গেল। ভাই বোন একজনকে বাঁচাতে গিয়ে সেখানে দুজনেই মারা গেল। তো বুঝতেই পারছেন তাদের মানসিক কী অবস্থা, তাদের কাছে জগৎটা শূন্য হয়ে গেছে। তারা এরপরে আর কোনো, দুজনেই ডাক্তার ছিল, সব জিনিসের ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। তখন আমাদের এক মহারাজ তাকে নিজে যতটা পারেছেন সান্ত্বনা দিয়েছেন, আমার কাছে নিয়ে এলেন। আমি কয়েকদিন ধরে তার সঙ্গে গল্প করতে লাগলাম। আস্তে আস্তে কিছুদিন পর দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর আমরা তাকে এই বইটা সে বইটা পড়তে বললাম এবং আমাদের আশ্রমের কিছু কাজে যোগ দিতে বললাম। তেমনি আস্তে আস্তে আশ্রমের কোনো কাজে ভদ্রমহিলা, তিনি যেহেতু মেডিকেল প্রফেশন এমডি, সুতরাং দুজনে মিলে আমাদের হসপিটাল ডিসপেন্সারিতে বললাম একটু কাজে লাগলে মনটা খানিকটা ভুলে থাকবে। হতে হতে এখন তারা একটা ছোটো একটা সংস্থা করেছেন, সেই সংস্থাতে চকলেট তৈরি করছেন এবং ওই টুইন যে ছেলে মেয়েদের এমএন লাগিয়ে, এবং সেখানে তিনি একটা অনেক লোককে নিয়ে সেটি করছেন, যাতে তারা অনেক ব্যাকওয়ার্ড কমিউনিটির লোক, তারা যাতে সোর্স অফ ইনকাম হয় তার তিনি একটু চালিয়ে যাচ্ছেন। এছাড়া যখনই কেউ এরকম কাউন্সেলিং করছেন, এরকম প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু মিশা ঘটছে, তারা তাদের ডাকেন, ডেকে গল্প করেন, কথা বলেন, সময় দেন এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা বলে তাদের সেবা করেন। এই হলো শিবজ্ঞানের জীব সেবা। আরেকটি ঘটনা বলি। একটি ইরাকের ভদ্রমহিলা, তিনি ঘটনাটি আমাকে বলেছেন যে তার একটি মেয়ে আছে। বললেন মেয়েটি যত রকমের বদমাইশ হতে পারে, সব রকমের বদমাইশ। বললেন আমি কোনো রকমে তাকে ম্যানেজ করতে পারছি না। তিনি ভদ্রমহিলা, তিনি শিক্ষিকা। বলছেন যে কী করি, আমি হতাশ হয়ে গেছি। একবার মনে হচ্ছে, আমি মা হয়েও মনে হচ্ছে যে মেয়েটা এর থেকে আমার না থাকলে বা মরে গেলে বোধহয় ভালো ছিল, এরকম। সেই সময় আমার হাতে একখানা বই পড়ে, সেটি ছিল গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। তার থ্রু দিয়ে বললেন আমি মায়ের জীবনী পড়লাম। যখন মায়ের জীবনী পড়লাম তখন আমি তার মধ্যে একটি চরিত্র দেখতে পেলাম, রাধি। আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আমি সেই মেয়েটিকে আমি এখন রাধি বলে রাখি। সুতরাং আমি তার সব অসুবিধা যা করেন আমার সব সহ্য হয়। মা যদি তার রাধিকে পারেন, নলিনীকে পারেন, সুরবালাকে পারেন, তা আমি বা কেন পারব না? এই হলো শিবজ্ঞানের জীব সেবা। নমস্কার।
এবারে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি শ্রীমৎ স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, ভারত। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায়। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুরের শতবর্ষ পূর্তি, সেই উপলক্ষে প্রথম দিনের প্রথম যে উদ্বোধনী অধিবেশন সেটি আশ্রম প্রাঙ্গণে হয়েছে। প্রথম ধর্মসভা এবং দ্বিতীয় অধিবেশন সেটি এই জেলা শিল্পকলা একাডেমিতে হচ্ছে। প্রায় প্রান্তিক পর্বে আমরা এসে উপস্থিত। দিনাজপুর ধন্য হয়েছে, দিনাজপুর আশ্রম ধন্য হয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পাদস্পর্শে। এই দিনাজপুরে এসেছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, তারও আগে এসেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ একটি ত্রাণ কার্যের সূত্রে এখানে এসেছিলেন। বিরলে ত্রাণ কার্য হয়েছিল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার পর রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে দ্বিতীয় সেবা কাজটি হয়, প্রথমটি হয়েছিল মুর্শিদাবাদের মহুলায় এবং দ্বিতীয় যে সেবা কাজটি সেটি দিনাজপুরের বিরলে। শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী পার্ষদদের মধ্যে যে কজন নিজে হাতে প্রত্যক্ষভাবে ত্রাণ সেবা করেছেন, রিলিফ করেছেন, শিবজ্ঞানে জীব সেবা করেছেন নিজে হাতে, তার মধ্যে অন্যতম ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। তিনি এই দিনাজপুরের বিরলে তার এই ত্রাণ সেবার মাধ্যমে সেবা ধর্মের যে ভিত্তি সেটিকে আরও দৃঢ় করেছিলেন। আজকে রামকৃষ্ণ মিশন 125 বছর ধরে যে সেবা কাজটি এগিয়ে নিয়ে চলেছে, যার পত্তন করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ মুর্শিদাবাদের মহুলায়, সেইটি তার দ্বিতীয় সেবাকে যেন একটি আরও দৃঢ়তর ভিত্তি দিলেন। আবার এর বহুকাল পরে দেখি অখণ্ডানন্দ মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এসেছেন 1897 সালে, মানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর কয়েক দশক পর এসেছিলেন অখণ্ডানন্দজি মহারাজ। তিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে শিবজ্ঞানে জীব সেবা যে ব্রতটি, তার মূর্তিমান প্রতীক। আমাদের যে গান গাওয়া হয় প্রেমেশানন্দজির যে গানটি, জীবে শিবে সেবা ব্রত গঙ্গাধর বীর, এই গঙ্গাধর মহারাজ তিনি এখানে এসেছিলেন। অতএব দুইজন সেবামূর্তি অখণ্ডানন্দজি মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এই দিনাজপুরে এসেছেন। দিনাজপুরে রামকৃষ্ণ মিশনের সেবা কাজের দৃঢ় ভিত্তিভূমি প্রতিষ্ঠিত হয়েছে। এর সঙ্গে আরেকটু পিছিয়ে গেলে, যেমন বিভাত্মানন্দজি বললেন, অবিভক্ত দিনাজপুর যদি ধরি, তাহলে রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করলেন, তিনি তদানীন্তন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার শালবাড়ি পরগনা সেটি 2,26,000 টাকায় কিনেছিলেন ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে, এবং দক্ষিণেশ্বরের সেবার জন্য মা কালী এবং দক্ষিণেশ্বরে যে তিনি দেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার সেবার জন্য উৎসর্গ করেছিলেন। কাজেই দিনাজপুরের সঙ্গে সেবার জন্য একটা পরম্পরা জড়িয়ে আছে। দিনাজপুর থেকে আমরা শুনেছি অনেকেই ত্যাগব্রত নিয়েছেন, সন্ন্যাসী হয়েছেন। তাদের মধ্যে দুজনের নাম, যাদের সঙ্গে দিনাজপুরের সঙ্গে যে দুজনের নাম জড়িয়ে আছে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়, আমাদের সংঘগুরু হয়েছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, স্বামী গীতানন্দজি মহারাজ পার্বতীপুরে ছিলেন কিছুদিন।
আত্মস্থানজি মহারাজের সঙ্গে এই ত্রাণ সেবা যে আমরা শিবজ্ঞানী জীব সেবার যেটি মূল বা মুখ্য রূপ ত্রাণ সেবা রিলিফ, তাকে আত্মস্থানন্দজিকে তার সঙ্গে খুব গভীরভাবে যুক্ত দেখা যায়। বর্তমানে রামকৃষ্ণ মিশন যে রিলিফ কার্যগুলি চালিয়ে থাকে, যে রিলিফ সেবাগুলি করে থাকে, তার বর্তমান বলতে পারি আধুনিক রূপকার কিন্তু পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। ফলে দিনাজপুরের সঙ্গে যেন সেবার একটা সেই রাসবলির সময় থেকে একটি ধারা চলে আসছে। সেই দিনাজপুরের সেই শালবাড়ি পরগনা, তারপর ত্রিগুণাতীত মহারাজ বিরলে সেবা করছেন, দিনাজপুর শহরে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। 2-2.5 ঘন্টা ধরে তিনি সেই সম্বর্ধনা সভায় ভারতের দুর্ভিক্ষ এবং তার কারণ এই বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন। সেটিও একটি পত্রিকায়, ইন্ডিয়ান লিডার পত্রিকায় ছাপা হয়েছিল। তারপর অখণ্ডানন্দ মহারাজ এসেছেন, তিনি রামকৃষ্ণ মিশনের সেবা ধর্মের পত্তন করেছিলেন। তিনি এসেছেন। বিজ্ঞান মহারাজ, যিনি শ্রীরামকৃষ্ণ মন্দিরের রূপকার এবং প্রতিষ্ঠাতা, তিনি এসেছেন। কাজেই আশ্চর্য নয় যে রামকৃষ্ণ মিশন দিনাজপুরের যখন প্রথম ধর্মসভা হচ্ছে, এটি দ্বিতীয় অধিবেশন হলেও ধর্মসভা হিসেবে প্রথম, তার বক্তব্য বিষয় হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। এটি হয়তো তারা অত বিবেচনা করে এইভাবে বিষয়টি ভাবনা চিন্তা করেননি, কিন্তু এটি কাকতালীয়ভাবে হয়েছে বা দিনাজপুরের ধারা অনুসরণ করে ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। দিনাজপুর আশ্রমের সেবার একটা ছোট্ট, আমরা কিভাবে দিনাজপুরের সঙ্গে সেবার যোগ আছে একটা ছোট্ট উল্লেখ করছি। দিনাজপুর আশ্রম আমরা শুনেছি 1923 সালে প্রতিষ্ঠা হয়েছে জন্মাষ্টমীর উৎসব, জন্মাষ্টমীর দিন এইরকম সময়, অর্থাৎ ভাদ্র মাস নাগাদ। তার ঠিক 6 মাস পরে চৈত্র মাসে ঠাকুরের উৎসব অর্গানাইজ করেছিলেন এই দিনাজপুর আশ্রম। ঠাকুরের উৎসব হয়েছিল 31শে চৈত্র, এই মানে ভাদ্র মাসে জন্মাষ্টমী, তো তার পত্তন হল, আর 6 মাস পরে ঠাকুরের উৎসব করছেন। সেই ঠাকুরের উৎসবের বিবরণ প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায়। সেখানে এই দিনাজপুর আশ্রমের তরফ থেকে আমন্ত্রিত হয়ে 4 জন এসেছিলেন: স্বামী বাসুদেবানন্দজি, ব্রজেশ্বরানন্দজি, ত্রম্বকেশানন্দজি এবং আরেক ব্রহ্মচারী নবেন্দ্রনাথ। কীরকম প্রায় 10 দিন ধরে অনুষ্ঠানের বিবরণটা আমরা দেখতে পাচ্ছি। সেটা ওই বছর চৈত্র মাস এবং বৈশাখ মাস, 31শে চৈত্র থেকে আরম্ভ হলো, পরের বৈশাখ পর্যন্ত, মানে 1924 সালের এপ্রিল মাসের ঘটনা এটি। এই দিনাজপুর আশ্রম প্রতিষ্ঠার 6 মাসের পর, 6 মাসের মধ্যে প্রথম দিন 31 তারিখে হলো ঠাকুরের বিশেষ পূজা, পাঠ এবং রামনাম। তাতে প্রায় 400 ভক্ত প্রসাদ পেলেন। তারপরের দিন দেখি পয়লা বৈশাখ, সেদিন 800 জন দরিদ্র নারায়ণের সেবা হলো। ঠাকুরের পূজা হলো, 400 জন ভক্ত প্রসাদ পেলেন। কিন্তু যেদিন দরিদ্র নারায়ণ সেবা হলো, ঠিক এর দ্বিগুণ সংখ্যক লোক, 800 জন দরিদ্র নারায়ণ প্রসাদ পেলেন। আচ্ছা, দিনাজপুর আশ্রমের তরফ থেকে আমন্ত্রিত হয়ে যারা এসেছিলেন, যে সন্ন্যাসীরা, তারা ছিলেন এখানকার অ্যাসিস্ট্যান্ট সার্জন অঘরনাথ ঘোষের বাড়িতে। আর আমরা পাচ্ছি সে সময়ে এই আশ্রমের সভাপতি ছিলেন জ্ঞানাঙ্কুর দে, তিনি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং সহকারী সভাপতি ছিলেন জয়কৃষ্ণ গুপ্ত, তিনি ছিলেন সিভিল সার্জন। 31শে চৈত্র ঠাকুরের পূজা হলো, রামনাম হলো, 400 জন ভক্ত প্রসাদ পেলেন। পয়লা বৈশাখ 800 জন দরিদ্র নারায়ণের সেবা হলো। 3রা বৈশাখ, 2রা বৈশাখ শহরের ড্রামাটিক ক্লাব বলে কোনো একটি জায়গায় বরদাকান্ত তর্করত্নের কেউ ছিলেন, তার উপস্থিতিতে বক্তৃতাদি হল, ভালো বিবেকানন্দের বাণী ইত্যাদি বিষয় নিয়ে বাসুদেবানন্দজি বললেন। তারপরেই কিন্তু দেখতে পাই, 3 দিনের অনুষ্ঠান কেটে যাওয়ার পরেই দেখি 5 তারিখে বাসুদেবানন্দজি যুবকদের নিয়ে বলছেন। তিনি সকালবেলায় স্থানীয় ওই ড্রামাটিক ক্লাবের যুবকদের নিয়ে তাদের উৎসাহিত করছেন।
তারপর তাদেরকে নিয়ে তিনি এই যুবকরা একটা স্কুল চালাতো, নাইট স্কুল, সেখানে স্থানীয় কুলি মজুরদের তারা পড়াতো, সেইটি ভিজিট করতে যাচ্ছেন। সেখানে গিয়ে সেখানে যারা কুলি মজুররা ছিল তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে তাদেরকে লেখাপড়া শেখা কেন উচিত এইভাবে ইন্সপায়ার করছেন। পরের দিন তাকে বাসুদেবানন্দজিকে মানপত্র দেওয়া হচ্ছে। 8 তারিখে 8ই বৈশাখ বাসুদেবানন্দজি এই ছেলেদেরকে নিয়ে শহরে যারা সে সময় সুইপার ছিল, ম্যাথর, তাদেরকে একত্র করালেন এবং তাদেরকে বোঝালেন যে লেখাপড়া শেখা উচিত। তার ফলে ওই ছেলেগুলিকে ইন্সপায়ার করলেন এবং দেখতে পাচ্ছি 9ই বৈশাখ সেই ছেলেগুলি যারা নাইট স্কুল চালাতো তারা ওই ম্যাথরদের জন্য, সুইপারদের জন্য তারা একটি স্কুল আরম্ভ করে দিল। এবং সেরকমও বিবরণ আছে যে তারা নিজেরাই, এই ম্যাথররা যারা ছিলেন তারা নিজেরাই 50 টাকা চাঁদা তুলে তাদের সাহায্যের জন্য দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। কাজে দেখা যাচ্ছে দিনাজপুরের আশ্রমে যখন অনুষ্ঠান হচ্ছে তার প্রতিষ্ঠার 6 মাসের মধ্যেও তখন দরিদ্রনারায়ণ সেবা হচ্ছে, কুলি মজুরদের জন্য যে আশ্রম চলছে, যে নাইট স্কুল চলছে সেটিকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং সেই উৎসবের মধ্যেই তারা আরেকটা নাইট স্কুল চালু করছেন, সে তখনকার দিনে সুইপারদের জন্য। কাজে এই দিনাজপুর আশ্রমে যে শিব জ্ঞানে জীব সেবা, এটি তার সহজভাবে চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে, যেমনটি মহারাজ বলেন তার ডিএনএর মধ্যে ঢুকে গিয়েছে। এটি তারা অলক্ষিতভাবে বা অজ্ঞাতসারেই সেই জন্যই দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শ্রীতানন্দজি মহারাজ, সহ সংখ্যাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন। তাকে আমাদের তরফ থেকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। সভাপতি শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, তাকে আমাদের সকলের তরফে প্রণাম ও কৃতজ্ঞতা। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাড়। শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন কুমিল্লা। শ্রীমৎ স্বামী একনাথানন্দজি মহারাজ, নারায়ণগঞ্জ থেকে। শ্রদ্ধেয় শ্রী তারাপদ আচার্য, নারায়ণগঞ্জ থেকে। এবং প্রারম্ভিক সঙ্গীত যিনি পরিবেশন করলেন ডক্টর শহীদুল ইসলাম খান, তাদের সকলকে আমাদের তরফ থেকে প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এছাড়া যে সমস্ত সন্ন্যাসী মহারাজরা এসেছেন, ব্রহ্মচারী মহারাজরা এসেছেন, তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ। যিনি আমাদের শিল্পী, এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি স্বামীজির প্রতিকৃতি এঁকেছেন শ্রী গৌতম সেন, তাকেও আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা। ভক্তমণ্ডলী এসেছেন যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, সকাল থেকে বা বিকেলেও যারা এখানে এসেছেন, তাদের সকলের প্রতি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীমৎ স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজকে চমৎকারভাবে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুরের যে 100 বছরের যাত্রা, সেই যাত্রা যেন আরও অনেক 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 শত বছর ধরে চলমান থেকে সেই প্রদীপ প্রজ্বলের মাধ্যমে সেটিকে আমরা এখন সকলে মিলে একটুখানি দাঁড়াতে পারি কি? আমরা যারা বসে আছি সবাই মিলে বিবেকানন্দ শিক্ষক সংস্কৃতি পরিষদের শিক্ষার্থীদের অনুরোধ করছি প্রদীপ জ্বালানোর জন্য, মেসেজ সামনে একটু দেওয়ার জন্য। মহারাজ, আমাদের গুরু মহারাজ রয়েছেন, তিনি সবার প্রথমেই প্রদীপ প্রজ্বলন করবেন। সে সাথে আজকের প্রধান অতিথি হিসেবে মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, ভারত থেকে এসেছেন। শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ, সকলে মিলে রামকৃষ্ণ আশ্রমের 100 বর্ষ চলার পথের যে চমৎকার যাত্রা, সেটির প্রদীপ প্রজ্বলন করছেন। এবং সেই সাথে ভক্তবৃন্দের জন্য একটি মেসেজ দিতে চাই। আমাদের ডাকে সারাতে যে সমস্ত ভক্ত বাংলাদেশ তথা ওপার বাংলা থেকে এসেছেন, বিভিন্ন হোটেলে যারা উঠেছেন, তাদের জন্য একটা মেসেজ রয়েছে। সেটি হচ্ছে আপনারা
আপনারা দয়া করে আগামীকালকে আমাদের রামকৃষ্ণ আশ্রম মিশন থেকে রেজিস্টার পেপার সংগ্রহ করে সেখানে নামগুলিকে রেজিস্ট্রি করবেন, সেটি আমাদের থাকবে, আমরা সেটিকে রেখে দিতে পারবো। এবং সেই সাথে আপনারা যারা রাত্রি যাপন করছেন তাদের পোশাকটুকু রাতে সেখানে চলে যাবে এবং আগামীকাল সকালে পোশাকটুকু চলে যাবে। আগামীকাল সকাল রামকৃষ্ণ আশ্রম মিশনের অনুষ্ঠান রয়েছে, 10টায় শুরু হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকলো আপনারা 10টার আগে আমাদের রামকৃষ্ণ আশ্রম মিশনের প্রাঙ্গণে উপস্থিত হবেন, সেটি আপনাদের প্রতি আমাদের এটি অনুরোধ রইবে। কোনো একটি প্রতিষ্ঠান যখন 100টি বছর পেরিয়ে যায় তখন কিন্তু বুঝতে হবে এটি কোনো ওষুধই বা কোনো ওষুধ জানানো বৃক্ষ নয়, বরঞ্চ ঐতিহ্যবাহী বটবৃক্ষ, যাদের সেখানে ছায়াতলে বিভিন্ন মানুষ, নিপীড়িত মানুষ, ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষদের আশ্রয় হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি স্মারক, অর্থাৎ শতবর্ষ শ্রী রামকৃষ্ণায়ন শতদল স্মারকের শুভ মোড়ক উন্মোচন হচ্ছে। মহারাজ বৃন্দ সেটির উন্মোচন করে ফেলেছেন। এখানে অসংখ্য লেখা আছে, ভারতের প্রাইম মিনিস্টারের লেখা রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর লেখা রয়েছে। আপনার এই গ্রন্থটুকু